ছাত্র আন্দোলন দমনে কাদেরের কূটকৌশল ফাঁস করলেন ইনু। আজীবন ক্ষমতার লোভ হাসিনাকে পেয়ে বসেছিল বললেন মেনন। হাসিনার পালানোর খবর আগে জানতেন না সেনাপ্রধান, রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার সময় জানানো হয়। এবং সর্বশেষ জানাবো, জামাত কর্মীকে হত্যার অভিযোগে সাবেক এমপি ও এসপির বিরুদ্ধে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র আন্দোলন দমনে কাদেরের কূটকৌশল ফাঁস করলেন ইনু। আওয়ামী লীগ সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম, তিনি কোনো কথাই শোনেননি। অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি। ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি, উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি। তিনি পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতের রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও 14 দলের নেতারা এসব কথা বলেছেন। শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে, কারণ গত 15 বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সবই তার পক্ষে গিয়েছে। আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে সব তথ্য জানা গেছে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে 14 দলের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, শেখ হাসিনা সরকারের প্রথম 5 বছর আমি মন্ত্রী ছিলাম, পরে 10 থেকে 11 বছরে আমরা সরকারে ছিলাম না, তবে 14 দলের জোটের শরিক ছিলাম। জোটের শরিক হিসেবে আমরা শেখ হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি, ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি। যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। টাকা পাচারকারীদের ধরতে বলেছিলাম। উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম, আমাদের কোনো পরামর্শই কানে নেননি। ইনু ডিবিকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছিলেন সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, অথচ কোটার বিরোধিতা করে তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামুক। এভাবে তার কথা বলা ঠিক হয়নি। ইনু আরো বলেন, ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন তাদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট। এই মন্তব্যটি ছাত্র জনতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। আজীবন ক্ষমতার লোভ হাসিনাকে পেয়ে বসেছিল বললেন মেনন। ছাত্র জনতার আন্দোলন কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা অনেক পরামর্শ দিয়েছিলাম, তিনি আমাদের কোনো কথাই শোনেননি। অর্থনৈতিক দুরবস্থার কথা তাকে বারবার মনে করিয়ে দিয়েছি। ছাত্র জনতার দাবি মেনে নিতে বলেছি, উনি আমাদের কোনো কথায় কর্ণপাত করেননি। তিনি পুলিশ, আনসার, বিজিবি এবং সেনাবাহিনীর উপর নির্ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতের রিমান্ডে থাকা আওয়ামী লীগ ও 14 দলের নেতারা এসব কথা বলেছেন। শেখ হাসিনা সরকারের পতনের কারণ জানতে চাইলে তারা ডিবি কর্মকর্তাদের বলেন, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। এই প্রবাদটি শেখ হাসিনার জন্য সত্য প্রমাণিত হয়েছে, কারণ গত 15 বছরে শেখ হাসিনা যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সবই তার পক্ষে গিয়েছে। আর এবার ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি যত সিদ্ধান্ত নিয়েছেন সবই তার বিপক্ষে গিয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে সব তথ্য জানা গেছে। 14 দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ডিবিকে বলেছেন, 1975 সালে জাতীয় পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কারণে এদেশের মানুষের প্রতি চরম ক্ষোভ ছিল শেখ হাসিনার। তাই তার আচার আচরণ এমন ছিল যে দেশের মানুষ মরুক বা বাঁচুক এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। উনি চেয়েছিলেন শুধু ক্ষমতা, আজীবন ক্ষমতায় থাকার লোভ তাকে পেয়ে বসেছিল। এই মানসিকতায় তার জন্য কাল হয়েছে। হাসিনার পালানোর খবর আগে জানতেন না সেনাপ্রধান, রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার সময় জানানো হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আগে জানা ছিল না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তিনি জানিয়েছেন, 5ই আগস্ট পরিস্থিতি তিনি যখন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন ঠিক তখন তাকে জানানো হয় শেখ হাসিনা চলে যাচ্ছেন। সেনাপ্রধান এও বলেছেন, শেখ হাসিনা দেশে থাকলে তার জীবনে ঝুঁকি ছিল, পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল। ইউটিউব চ্যানেল নাগরিক টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকার অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। 16 বছরের জঞ্জাল 16 দিনে তো মিটবে না। সেনাবাহিনীর মধ্যে এখনো অনেকে শপথে রয়েছে, তাদেরকে সরানো হচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো তদন্ত চলছে, তদন্ত শেষ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অনেক ইস্যু আছে যেগুলো তদন্ত হচ্ছে, এজন্য আমরা সময় নিচ্ছি। প্রমাণ লাগবে, প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। এই কাজটি একটু ধীর প্রক্রিয়া চলছে। এখন দেখা যাক, বেশ কিছু জিনিস আছে যেটা আমাদের করতে হবে। সেনাবাহিনী এখনো কোনো ব্যারাকে ফিরে যাচ্ছে না, তাদের এখন মাঠে থাকা উচিত কিনা? এই প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার বলেন, আমরা তো যেতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব
যেতে চাই, তবে সম্ভবত আমাদের আরো কিছুকাল থাকতে হবে, কারণ পুলিশ এখনো তাদের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নাই। পুলিশ প্রায় অকার্যকর হয়ে গিয়েছিল, এখনো দায়িত্ব নেওয়ার মতো হয়নি। তারা দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব, আমরা তো বেশিক্ষণ থাকতে চাই না। আনসার বাহিনীর মতো নানা দাবিতে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, এটাকে সেনাবাহিনী কিভাবে দেখে এমন প্রশ্নে সেনাপ্রধান বলেন, এটাকে আমরা অবশ্যই কাউন্টার করছি। যেমন আর এবিতে এমন একটি সমস্যার সৃষ্টি হয়েছিল, আমরা তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি। অনেকে এখন নানা ধরনের কষ্টের মধ্যে আছে, তারপরও আমাদের ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলো সমাধান করতে হবে। আনসারের ওটা আমরা ব্যবস্থা নিয়েছি। 9 ডিভিশন কাজ করেছে এবং আনসারে নিবৃত্ত করেছে। শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া ঠিক ছিল নাকি তাকে দেশে রেখে বিচার করা উচিত ছিল, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় একটি উত্তপ্ত মুহূর্তে তাকে ওখানে রেখে দিলে সমস্যা হতো। আর প্রথম কথা হচ্ছে, আমি তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করছিলাম, তখন আমাকে কিছু ব্যক্তি বলেছে যে উনি তো চলে যাচ্ছেন, উনি অলরেডি রান। তো এটা আমি জানতাম না যে তিনি দেশ ছেড়ে যাচ্ছেন। তারপর আমি মনে করি যে উনি দেশে থাকলে ওনার জীবন ঝুঁকি হতে পারে। কেউ চাইবে না যে একজনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, এটা মোটেই কাম্য নয়। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল। তিনি বলেন, আমি আশাবাদী সবাই একসঙ্গে যদি কাজ করি তাহলে দেশ সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে সম্ভব হব। আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি, আমিও তাদের সাথে কাজ করছি, এই সরকারকে সাহায্য করছি। আমরা সেই লক্ষ্যে যেতে হবে, কারণ এখান থেকে ফেরত যাওয়ার কোনো অবকাশ নেই। জনগণকে ধৈর্য ধরতে হবে। প্রথম কথা হচ্ছে, অনেক ভুল তথ্য ছড়াছড়ি চলছে। যত সংবাদ তারা পায়, আমার দেখা মতে তা 95% মিথ্যা। সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয়, এটা মানুষকে একটি ভুল ধারণা দেয়। আমি বলবো মানুষকে ধৈর্য ধরতে হবে এবং প্রকৃত ঘটনা জানতে হবে। গণমাধ্যম ঠিকমতো কাজ করছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকেই করছে, অনেকে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তারা এ ধরনের সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করে সংবাদ প্রচার করছে না। তারপরেও তাদেরকে আরো কাজ করতে হবে। আমি নিশ্চিত যে তারা আরো কাজ করবে। সময় পেলে আস্তে আস্তে মিডিয়াটাও আরো সক্রিয় হবে। প্রথমত বিষয়টি হচ্ছে, আমাদের আরো ধৈর্য ধরতে হবে। 16 বছরের জঞ্জাল 16 দিনে মিটবে না। 16 মাসেও যদি আমরা মেটাতে পারি, সেটা অবশ্যই একটি ভালো বিষয় হবে। অনেক সমস্যা হয়েছে, ব্যুরোক্রেসির মধ্যে সমস্যা, পুলিশের মধ্যে সমস্যা, সব দিকে সমস্যা। তো এগুলোকে সমাধানে একটু সময় দিতে হবে, এই সরকারকে সময় দিতে হবে। আমরা যদি অধৈর্য হয়ে যাই তাহলে অবশ্যই এটা ঠিক হবে না। এই সরকার কাজ করে যাচ্ছে, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করছি। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন সরকারি কর্মকর্তা কর্মচারী যে সরকার যখন থাকে তার সঙ্গে কাজ করে। এর অর্থ এই না যে সবাই স্বৈরাচারকে সহায়তা করেন। স্বৈরাচার হোক আর যাই হোক, দৈনন্দিন কাজ তো তাদের করে যেতে হবে। সেই কাজ তারা করেছে, কিন্তু ভালো করেছে, কিছু খারাপ করেছে, কিন্তু এভাবে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। সবাইকে এভাবে সিল দিয়ে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এটা ঠিক নয়। অবশ্যই যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। আতঙ্ক সৃষ্টি করলে এই প্রশাসনও কাজ করবে না, কেউ কাজ করবে না, সবাই ভীত থাকবে। যেমন পুলিশের মধ্যে এমন একটি সমস্যা হচ্ছে, তাদের মধ্যে একটি বিশাল ট্রমা কাজ করছে। কাজে এই ট্রমা যদি বিরাজ করে তাহলে হবে না, তাদের এই ট্রমা থেকে বের করে আনতে হবে। এজন্য একটু সবাইকে ধৈর্য ধরতে হবে। ইনশাল্লাহ এই সরকার আস্তে আস্তে সবকিছু সামাল দিয়ে উঠবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।